আপনি ওইখানে গেলেন, 10 লক্ষ টাকা হোটেল ভাড়া পার নাইট, তার যে সুইটে ছিল 10 লাখ টাকা পার নাইট, বুঝলেন? 37 জনের এটা ওনার ওনার একার ভাড়াই 10 লাখ টাকা পায়। একার জন্য 10 লাখ টাকা পার নাইট। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি যে এই টাকাগুলা, এই যে এখন তো মনে হচ্ছে যে আমার কেন্দ্রই পারবো না, হাসিনা তো মনে করতে এটা তার বাপের সম্পদ, যা ইচ্ছা তাই করতে। আর উনি মনে করতেছে ওনার বাপ কবে মারা গেছে আমি জানি না, আল্লাহ ওনাকে বেহেশতে চেক করো। আর উনি মনে করতেছে এটা আমার নিজের সম্পদ। প্রত্যেকটা সফর 11 বার এইরকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত জাতির জন্য, তখন কি ওনার এত ঘন ঘন বাইরে যাওয়ার দরকার? আর বাইরে যে কার দাওয়াতে কি করে, সবগুলো তার ব্যক্তিগত সফর। ব্যক্তিগত সফর সঙ্গে করে 30-40-50 জনকে সঙ্গে নিয়ে যাবে এবং এই গরিব জনগণের টাকা উনি এখানে আমোদ ফুর্তি করতে যাচ্ছেন। এটার কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো কংক্রিট রেজাল্ট আমরা দেখতে পাই। এখন বলবেন যে ভাই এগুলো খুব তাড়াতাড়ি হয় না, খুব ভালো কথা, এটাও আমরা জানি। কিন্তু আপনি এটাকে এইভাবে জিনিসটাকে কেন আপনি বলেন যে না আমি চেষ্টা করবো এরকম? সবচেয়ে বড় কথা, তার এগুলো যাওয়ার দরকারই ছিল। আমি একটা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি, আমাদের একটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আমাদের চলতে হচ্ছে। এই জন্য আমাদের সার্বক্ষণিক উপস্থিতি দরকার। আমরা এখন বাইরে যেতে পারবো না। আপনি তো সারা জীবন ঘোরাঘুরি করছেন, এখন কয়েক মাস গেলেন। তারপরে আরেকটা কথা প্রায় বল, ইউনূস সাহেব না থাকলে নাকি ভারত দেশ দখল করে। তারপরে অদ্ভুত সমস্ত কথাবার্তা, এগুলা শিক্ষিত লোকজনে বলতেছে, শিক্ষিত লোকজন যে ইউনূস সাহেব না থাকলে ভারত দেশ দখল করে। এদের সাথে কি কথা বলতেন? আচ্ছা, আমরা আমরা অন্য প্রসঙ্গটাতে আসি। সেটা হলো যে এটা তো প্রথম একটা প্রসঙ্গে গেল। দ্বিতীয় প্রসঙ্গটা হলো যে অনেকে এমন বলে থাকেন যে এই সফরটা আসলে ছিল তারেক রহমানের সঙ্গে দেখা করার ব্যাপারটা নিয়ে। কারণ বিএনপির সঙ্গে সরকার বর্তমানে একদম মুখোমুখি অবস্থানে আছে নির্বাচনের তারিখ নিয়ে। এপ্রিলে নাকি ডিসেম্বরে এই ধরনের একটা বিরোধ, এই বিরোধ নিরসনের জন্যই উনি মূলত ওখানে গিয়েছেন এবং সেই কাজটা উনি সাফল্যজনকভাবে শেষ করতে পেরেছেন। কিন্তু আমরা দেখলাম যে এমন একটা মিটিং হলো, মিটিং এর পরে যে যৌথ ঘোষণা যখন আসলো তখন দেখলাম যে এখানে ডক্টর খলিল ছিলেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, দুজন শীর্ষ, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির শীর্ষ নেতা। আমি দুজনকেই বলতে শুনলাম তারা দুজনেই নাকি সন্তুষ্ট, এবং তারা দুজন সন্তুষ্ট জনগণ হিসাবে। আপনি কি সন্তুষ্ট? আপনি মিটিংটা কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা দেখেন, আমি সাংবাদিকতার জীবনে প্রথম একটা জিনিস শিখেছিলাম, আমার নিউ ইয়র্ক টাইমস এর যে বস ছিল স্টিভ ওয়াইজম্যান, সে আমাকে এই শিক্ষাটা দিয়েছিল। তো প্রথম আমি বললাম, স্টিভ, ভালো সাংবাদিকতা তুমি কি করতে, প্রথম লেসন ইংরেজিতে বললো, ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক। কোনো কথা তুমি বিশ্বাস করবে না, বিশেষ করে গভর্নমেন্টের থেকে যখন কোন স্টেটমেন্ট হয়, ইউ নেভার ট্রাস্ট দেম। তাদের কাজ হলো এই ধরনের কথাবার্তা বলা। সাংবাদিক হিসেবে আমাদের কাজ হলো এটাকে ডিসেক্ট করা এবং ভুল সত্যটা বের করার চেষ্টা করা। এই জন্য যখন আমি দেখলাম যে চতুর্দিকে উচ্ছ্বাস, ইলেকশন আগে আসতেছে, তারপরে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার কিন্তু এরকম কোনো কিছুই মনে হচ্ছে। এটা আমার ট্রেনিং, এটা আমার কিছু করার নেই। কেমন আমি সন্দেহ করি এইসব ব্যাপার, বিশেষ করে গভর্নমেন্ট থেকে। সেই জন্য আমার প্রথম এক কথার উত্তর হচ্ছে, আমি এ ব্যাপারে মোটেই আশাবাদী না। আমার ধারণা ইলেকশন হবে না, এটা হচ্ছে আমার ধারণা। এখন এত কিছুর পরেও আপনার ধারণা ইলেকশন হবে না? হ্যাঁ, তার কারণ আপনি যখন তাদের কার্যকলাপ গুলো যখন দেখেন, যখনই ইলেকশনের কোনো কথাবার্তা খুব হয়, তখন তারা বিভিন্ন ইস্যুতে অন্যদিকে জিনিসগুলোকে ঘুরাই দিচ্ছে। তখন ওই যে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, তারপরে অমুক জায়গা থেকে আমাদের আসতেছে, এই নানান অবাস্তব সমস্ত কথাবার্তা গুলো তখন বলতে থাকে। এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, ইলেকশনের জিনিসটা ঢাকা পড়ে যায়। জি, আমার ধারণা এরকম একটা সিচুয়েশন হয়, আই মে বি টোটালি রং, এবং আমার আশা যে আমি ভুল প্রমাণিত হই, যে আবার এরকম একটা কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসবে বলতে চাই। এবং অলরেডি তারা দেখেন দুটো শব্দ বলছে, যদি সংস্কার কি বলে মন মতো হয় এবং বিচার কাজ ঠিক মতো হয়, যদি তখন আশা করি যে ফেব্রুয়ারির রোজার 1 সপ্তাহ আগে ইলেকশনটা দেওয়া যেতে পারে।
এই যদি আর কিন্তু কথা বুঝেছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। যাই হোক, তবু আমরা আশাবাদী মানুষ, আমরা আশা তো করতেই পারি। আর আমার ব্যক্তিগত অভিমত হলো যে আপনি ইলেকশনটা দিলেন, ইলেকশন হলো, এখন যা বুঝতে পারছি ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতায় আছে। তাতে দেশের কি হলো? মানে আমরা তো বিএনপির শাসন দেখছি, জাতীয় পার্টির শাসন দেখছি, হাসিনার শাসন দেখছি, এখন ইউনুসের শাসন দেখছি। কেমন? তো সাধারণ মানুষের তো কোনো কিছু হচ্ছে না। ইউনুস সাহেব মানে তাকে তো কোনো ব্রিটিশ গণমাধ্যম কোনো কভারেজ দেয় না, খালি গার্ডিয়ানে একটা ইন্টারভিউ তিনি দিচ্ছেন। তো সেখানে তিনি বলছেন যে ওই যে মানুষ সরকারকে পছন্দ করে না, সব জায়গায় দুর্নীতি, গ্রাম থেকে শুরু করে সর্বত্রই সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই। তো এই জন্য আগে হাসিনাকে তারা ক্রিটিসাইজ করতো, এখন আমরা ক্রিটিসাইজ করি, এটা বলেছে গার্ডিয়ান। আমি পড়লাম এটা, কেমন? তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে ক্রিটিসাইজ কেন করবেন? আপনি ক্রিটিসাইজ মানে ফেস করছেন কেন? কারণ দেশের সাধারণ জনগণ, যেমন আমি বা আপনি, আমরা তো ইউনুস সাহেবকে প্রচন্ড ভাবে সমর্থন ছিলাম, আমরা তার প্রতি এরকম আস্থা হারাই ফেললাম কেন? আমি অন্য মানুষের কথা বলছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আপনি একের পর এক বেআইনি কাজ করছেন, একের পর এক নিজের এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা তুলে নিচ্ছেন, কর্মভোগ করাচ্ছেন, গ্রামীণ ব্যাংকের গ্রামের যত অঙ্গ করে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কথায় কথায় বিদেশ করে যাচ্ছেন, দেশের ট্যাক্স করে টাকা, এগুলা কি? তো এইগুলা যখন আমরা বলবো, মানে স্বাভাবিকভাবে কি সিস্টেম হবে? তো উনি, আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি কি জানেন না যে আপনাকে মানুষ কেন ক্রিটিসাইজ করছে? এখন তার মধ্যে, আপনার মধ্যে আর হাসিনার মধ্যে বা তারেক রহমান বা খালেদা জিয়ার তার কোনো পার্থক্য নেই। তাদের সময় তারাও বিদেশে যাইতো, এরকম ভালো ভালো ডক্টরেট আনতে যাইতো, তারপর এইটা করতো, সে এগুলোই করতো। তো আপনার সবচেয়ে যে কাজটা করা উচিত ছিল যে সংস্কারের দিকে মন দেওয়া, মূল সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার করবো। আমি আগেও আপনার একটা অনুষ্ঠানে বলেছি, বিচার ব্যবস্থা, তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রথমেই করতে হবে। যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে নির্বাচনের আগে, এবং প্রত্যেক বছর তাদের অ্যাসেট পাবলিকলি ডিক্লেয়ার করতে। এখন উনি নিজেই করেন না, নিজের জাতির কাছে ওয়াদা করে সেই ওয়াদা আজ পর্যন্ত পরিষ্কার। ফলে আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। তারপরে 2 নম্বর, আইন, মানে আইন প্রণয়ন, মানে এমপি যারা হয়ে আসবেন তাদের আইন প্রণয়ন ছাড়া কোনো অন্য কোনো ক্ষমতা থাকবে না। মানে ওই যে এখন যে আর্থিক ক্ষমতা থাকে, বিভিন্ন তাদের কনস্টিটিউশন যে টাকা পয়সা, এগুলা তারা করতে পারবে না। এই সমস্ত যদি করা যেত, এই সংস্কারগুলো যেতে হতো, তাহলে হয়তো বা আমরা কিছুটা আশাবাদও দেখতে পারতাম যে না, দুর্নীতি ওই পর্যায়ে কমে যাবে। তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, তারা কেউ আজ পর্যন্ত কোনো, মানে তাদের সম্পর্কে হিসাব দেবে না। বারবার বলা সত্ত্বেও, ওয়াদা করা সত্ত্বেও তোমরা করছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সংস্কার যে তার কোনো মানে অগ্রাধিকারের মধ্যে নেই। আপনি কয়েকদিন আগে দেখতেন যে স্থানীয় সরকার কমিশনের যে প্রধান ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি খুব হতাশার সাথে বললেন যে আমরা এত পরিশ্রম করে একটা রিপোর্ট দিলাম 4 মাস আগে, তার বিন্দু মাত্র কোনো মানে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। কি সমস্যা? তো তাহলে আমাদেরকে আপনি ডাকলেন কেন? দেখি এই কষ্টটা, ওই আগে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে একটা কাজ করে, এটা করেন, তারপরে ওগুলোর মধ্যে ধুলা জ্বলতে থাকে। তারপরে অন্য সরকার আসে, ওইটাতে ধুলা নেয়, বলে আচ্ছা ঠিক আছে, আবার কিছু লোকের এর মধ্যে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, 2 পয়সা কামানোর ব্যবস্থা, মানে এর থেকে মানে কি একটা অদ্ভুত ব্যাপার। আর আপনি যে বারবার বলছেন লন্ডন সফর বিশাল, সেখানে কোনো নর্মালি এরকম পাইলে, কারণ কোনো ভিজিট হইলে একটা তো জয়েন্ট স্টেটমেন্ট হয় তার এবং আপনি আজ পর্যন্ত দেখছেন কোথাও, মানে যত 4-5 দিন না, ওটা হয়। আচ্ছা, আমরা ওই আপনার রাজনৈতিক প্রসঙ্গটা তো আরেকবার আসি, যে বিএনপির সবাই কিন্তু খুব হ্যাপি। এটা কেন, তারা কিসের উপর ভিত্তি করে হ্যাপি হচ্ছে? আপনি যেভাবে বললেন, আপনার তো এখনো সন্দেহ আছে। আমি সেটা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। বিএনপি কিসের জন্য এত মাথামাতি শুরু করেছে আইডল। তারপরে আরেকটা দেখেন, কিরকম মানে দেখেন, সে খলিলুর রহমানকে নিয়ে গেছে ওখানে। এখন সেখানে মূল তাকে ফোকাস করা হচ্ছে যে ওই তারেক রহমানের সাথে বৈঠক হলো, সে ছিল একটা মূল মানে পার্টিসিপেন্ট সরকার। আমার খালি প্রথমে প্রশ্ন হলো যে সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তার এখানে কাজটা মানে সে কি এখন
মানে আভ্যন্তরীণ ব্যাপারের উপদেষ্টা, এটা তো আসিফ নজরুলের হওয়ার কথা ছিল। মানে যদি আপনি সত্যিকার অর্থে মানে ন্যাশনালি জিনিসটা কিনতেন, আমি তো সেটা দেখতে পেলাম। এই জিনিসগুলো আমার কাছে খলিলকে কেন নিচ্ছে, আমি এটা আমার ধারণা, আমি লিখেছি আর কি, প্লিজ যে তার নামে যে সমস্ত মামলাগুলো আছে আর কি, মামলাগুলো মানে ওই যে সে খুন খারাপের যে ব্যাপারটা ছিল, পরকীয়ার সঙ্গে জড়িয়ে ছিল বলে অভিযোগ আছে। তারপরে পত্র পত্রিকায় সে সময় রিপোর্ট হয়েছিল, এক মহিলাকে সে নিয়োগ নিয়ে যেতে চাইছিল, যার সাথে গিয়েছিল ওই লতিফুর রহমানের অফিসে কাজ করতেন, তার সঙ্গে তার সম্পর্ক হয়। এটা নিয়ে পরে তার স্বামীর সঙ্গে মনোমালিন্য করেন, একজন তাকে খুন করে স্বামী, এবং পরে নিজে আত্মহত্যা করে মারা। কেমন এখন, এবং সেই রাত্রে মানে দেশ থেকে চলে যায়, পালিয়ে যায়। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে লতিফুর রহমান মেয়াদ শেষ হয়, আরো সপ্তাহখানিক বাকি দিয়ে কিন্তু সে তুলে যায়। কেমন, আর 24 বছর পরে সে উদয় হয়েছে। এখন স্বাভাবিকভাবে ওই মামলাটা কি হয়েছে, দেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার, তাহলে এর একটা অনুসন্ধান দিতে হবে। আমি বলছি না এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এখন আরেকটু আমাকে যে আমার ভাবনা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, যে যদি আপনারা ক্ষমতা খলিলকে কিছু বলেন, হ্যাঁ, তাহলে একটা ইন্ডেমনিটি দিতে হবে, যাতে করে সে মানে এই সমস্ত ঝামেলার মধ্যে না থাকে। তো এখন এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। তাছাড়া খলিলের সেখানে উপস্থিতির কোনো বিন্দু মাত্র কোনো কারণ নেই। এটা কেন, মানে সেটা কোনো আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার, তার সঙ্গে তার পদবি আর কি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। হ্যাঁ, এটা আপনি এখন চিন্তা করেন, অজিত ডোভাল কি ন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো কাজ মানে ইন্ডিয়াতে কথা বলে? দ্যাটস নট হিজ জব, তাই না? আপনি যারে খুশি যেমন, মানে একটা মানে কি বলবো, এটা মানে বিরোধরাদার দেশ আছে, যা খুশি যেমন পারে, এটা কম কোথায় যাবে, কেমনি কি করবো, আমার তো মাথায় রাখতে। আর এখন যখন আমরা এই সমালোচনা করতেছি, কিছু কিছু তথাকথিত শিক্ষিত লোক বলতেছে যে আমরা দেশের মঙ্গল চাই। আরে ভাই, আমাদের পার্সোনাল কি গেম করা, দেশের আমরা মঙ্গল চাবো না কেন? দেশের মঙ্গল না পেলে কি আমি আমেরিকার চাকরি বাকরি ছেড়ে আমি দেশে ফিরে আসতাম? আমি তো ওইখানে ভালোভাবে থাকতে পারতাম। আমাদের যদি কোনো ব্যক্তির স্বার্থ থাকে, তো আমি আমেরিকা ছেড়ে এখানে আসবো। এখানে এসে তো আমি সরকারের কোনো কিছু মধ্যে জড়িত না, আমি কিভাবে বেনিফিটে দিচ্ছি? একজন লিখেছে আমি নাকি আগের সরকারের আমলে বেনিফিটে দিচ্ছি। ভাই, আপনি তো জানেন হাসিনা সম্পর্কে কি লিখছি না লিখছি। আমাকে 3টা সরকারকে কি যন্ত্রণা দিচ্ছে, এরশাদ, খালেদা জিয়া এবং হাসিনা, আপনারা জানেন, তাই না? তো আমি যদি এরকম বেনিফিট নিতে চাইতাম, তো আমি তো বহু আগেই এগুলো করতে পারতাম। আমি কেন করতে পারতাম? প্রয়োজন তো নাই।